এখন ফুলও তোমার, ফুলের মালিও তোমার। তনিমাকে ডক্টর হাঁটতে বলেছে বাচ্চার সুস্থতার জন্য। আজরার হাতে একটা ওয়েফার। তারা তাদের বাসা থেকে একটু দূরে এসেছে। সেখানে হঠাৎ একজন বলল, নিরপরাধ একটা ছেলেকে জেলের ভাত খাওয়াচ্ছে আর মিলে বিবি মিলে মুক্ত বাতাসে হাঁটছে। এলাকার বাতাস দূষিত হয়েছে। ইসমামের রাগ হলো মহিলার কথা শুনে। কিছু বলতে গেলে তনিমা ইয়াকুব নিষেধ করলো, আর আজরা তার হাত চেপে ধরলো। আবার বলল, স্বেচ্ছায় ইজ্জত বিলিয়ে দিয়ে বিয়ের আগে খারাপ কাজ করে এখন স্বামী স্ত্রীর নাটক ভালোই করছে। নাহলে কোনো মেয়ে এমন বেকার ফুফাতো ভাইকে বিয়ে করে জনসম্মুখে নষ্টামি করছে। ইসমাম কিছু বলবেন না, মুখে হাসি বজায় রাখুন। আমাদের রাগানোর জন্য এসব কথা বলছে। রেগে গেলে তো তারা জিতে গেল, তাই না? ইসমাম খুব কষ্টে রাগ দমন করলো, আবার সামনের দিকে হাঁটা ধরলো। পেছন থেকে লোকটা চেঁচিয়ে বলল, তোদের কি আসলে লজ্জা শরম নেই? আবার হাত ধরে হাঁটছিস? ইসমাম রেগে গেল। তেড়ে গিয়ে লোকটার কলার চেপে ধরলো। বাজখাই স্বরে বলল, তোদের মতো জানোয়ারদের সাথে আমি কথা বলার রুচি রাখি না। স্বেচ্ছায় ইজ্জত বিলিয়ে দেয়া আর ধর্ষণের শিকার হওয়ার মধ্যে তফাৎ বোঝে না। তাদের এই সমাজে থাকার অধিকার নেই। আমাদের বিয়েটা কী ছিল সেটা আমরা জানি, তোদের জানানোর প্রয়োজন নেই। তোদের মতো মানুষেরা হচ্ছে সমাজের নোংরা আবর্জনার কীট। আমি তোদের চিন্তাভাবনা বদলাতে পারবো না। আমার একার পক্ষে তোদের এতগুলো কীটের চিন্তাভাবনা বদলানো সম্ভব না। আজকে প্রথম তাই ছেড়ে দিচ্ছি। তবে জেনে রাখ, আমার স্ত্রীর নামে কিছু বললে তোর জিভ টেনে ছিঁড়ে আমি এলাকার কুকুরদের খাওয়াবো। ইসমাম লোকটাকে একটা ধাক্কা দিল। লোকটা কিছুটা দূরে সরে গেল। তার স্ত্রী তাকে ধরল। ইসমাম লোকটার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, আপনার স্বামীকে ধাক্কা মেরেছি বলে স্ত্রী হিসেবে আপনি আপনার স্বামীকে সাহায্য করতে এসেছেন। স্ত্রী হিসেবে এটা আপনার পাশের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে স্বামীকে রক্ষা করার। তেমনি আমারও দায়িত্ব ছিল স্বামী হিসেবে আমার স্ত্রীর পাশে দাঁড়ানোর। আপনি একজন মেয়ে মানুষ হয়ে এমন বাজে ধারণা পোষণ কিভাবে করতে পারেন? ছেলেটির দোষ ছিল কি ছিল না তা প্রমাণ করেছি। আপনি হয়তো আমাদের পারিবারিক বিষয়গুলো জানেন না, তাই এমন বলছেন। দয়া করে কথা বলার আগে ভেবেচিন্তে বলবেন। ইয়াকুব মহিলাটাকে উদ্দেশ্য করে বলল, এই কাহিনীটা যদি আপনাদের কারোর বোন বা কারোর মেয়ের সাথে হতো তাহলে নিশ্চয়ই এমন বিরূপ মন্তব্য করতে কষ্ট পেতেন। আজরা আমার বোন, ও সম্পর্কে মন্তব্য করলেও আমার ঠিক ততটাই কষ্ট লেগেছে যতটা আপনার স্বামীকে ধাক্কা মারা এখন আপনার লেগেছে। এমনকি এই যে আপনি রেগে আমার দিকে তাকাচ্ছেন না, ঠিক আমারও এমন অনুভূতি হচ্ছে। তবে আমি এবং আমার ভাই দুজনের রাগ নিয়ন্ত্রণে রেখেছি। একজন ধর্ষিতা মেয়ে কেন আত্মহত্যার পথ বেছে নেয় জানেন? আপনাদের মতো এমন সমাজের নোংরা কীটদের জন্য। আপনাদের মতো মানুষদের কথার পরিণতি হিসেবে এমনটা হয়। আমরা যদি তাদেরকে একটু সহানুভূতি দেখাই, তাদের জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করি, তাহলে হয়তো তারা আত্মহত্যার পথ বেছে নিত না। কিন্তু আফসোস, আপনারা কোনো বাছ বিচার না করে নিজেদের মন গড়া কাহিনী নিয়ে মন্তব্য করতে শুরু করেন। আপনারা বাইরের লোক, আপনাদের আইন আদালতের প্রমাণ আমি দেখাতে যাব না, দেখানোর মতো গুরুত্ববহ মনে করি না আমি। এমনকি আপনারা আমাদের জীবনের কোনো অংশ না, তাই আপনাদের কথার কোনো গুরুত্ব নেই। মনে রাখবেন, কারোর সম্পর্কে কোনো মন্তব্য করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে তারপর মন্তব্য করবেন। উপরে একজন আছেন, তিনি সব দেখছেন। আপনার এসব ভিত্তিহীন কথাবার্তার হিসাব তিনি নিবেন। ইসমো, আর ঝামেলা করিস না। এসব ছোট লোকদের সাথে ঝামেলা করতে নেই, বুঝি? চল। আজরা জড় বস্তুর ন্যায় হাঁটতে শুরু করলো। তার আবার সেই দুর্বিশ্ব দিনগুলোর কথা মনে পড়ল। চোখ দিয়ে টপটপ করে পানি ঝরে গেল। ইয়াকুব তার হাত মুঠো করে ধরে বলল, এসব ভেবে কাঁদছিস? এসব লোকদের আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই। কাঁদবি না, একদম কাঁদবি না বলে দিলাম। তনিমা আজরার চোখের পানিগুলো মুছিয়ে দিল। ইসমাম এখনো রেগে আছে। তার ইচ্ছে করছিল ওই লোকটাকে আচ্ছা মতো পেটাতে। সেদিন আর তারা হাঁটলো না, বাসায় চলে এলো। আজরা বাসায় এসে কেমন মনমরা হয়ে বসে আছে। ইসমাম তার কাছে গেল, বাচ্চাদের মতো তাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে তার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা, তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ? মানে কার কথা তুমি বেশি মানো? আপনি আম্মু আব্বু। তাহলে কাঁদছো কেন? তোমার কাছে কার কথা কে বেশি গুরুত্বপূর্ণ, আমার কথা না তাদের কথা? আজরা বাচ্চাদের মতো করে উত্তর দিল, আপনার কথা। তাহলে তাদের কথায় কাঁদছো কেন? আমি কি তোমাকে কখনো এমন কিছু বলেছি, না কখনো আমার মুখ দিয়ে শুনেছো এমন কিছু? আমি ওসব কিছুতে বিশ্বাস করি না। তাহলে কাঁদছো কেন? কাঁদবে না। আমি আগেও বলেছি তোমার কান্না আমার সহ্য হয় না। আমার মনে হয় না দুনিয়াতে কোনো পুরুষেরই তার স্ত্রীর কান্না সহ্য হয়।
আজরা ইসমামের গলা ধরে নির্জীব হয়ে রইল, এখনো চোখের পানি ফেলছে। ইসমাম জানে এই কল একবার চালু হলে এত সহজে বন্ধ হবার না। আজরাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তারপর তার মাকে ডেকে আনলো, সব কথা খুলে বলল। ইরা আজরাকে দুটো চুমু দিলেন। দেখ, কান্না করিস না, আমি মা হই, এভাবে কান্না করতে হয় না। আয় তেল দিয়ে দিই মাথায়। ওইসব মানুষদের কথা কানে নিতে নেই। আজ তোকে আমি একটা মজার ঘটনা বলবো, ইসমামের ছোটবেলার মজার ঘটনা। আয় শুনবি। আজরা ততক্ষণাৎ সজাগ হলো। মজার ঘটনা শুনতে তার চোখ মুখ মুছে পানি দিয়ে তারপর আবার ইরার সামনে বসলো। ইসমাম চোখ মুখ ছোট করে ফেললো। তার মা এখন নিশ্চয়ই তার সুন্নতে খাতনার কাহিনী শোনাবে না। আম্মু কিছু বলবে না, দেখো তুমি কিন্তু। তুই এখন যা, আমাদের বউ শাশুড়ির ভিতরের আলোচনা। প্লিজ আম্মু, আমার মান ইজ্জত এইভাবে শেষ করে দিও না। তোকে যেতে বলছি না। আমি যাব না, কি করবে? ইসমাম চোখ মুখ কুঁচকে তার পড়ার টেবিলের চেয়ারে বসে রইল। একবার কি হয়েছে, ইসমামের বয়স যখন 8 মাস, সবে একটু হামাগুড়ি দিতে পারে, আবার একটু বসতেও পারে। একদিন কি করেছে জানিস? হঠাৎ কান্না করছে, ঘরে কেউ নেই। ইয়াকুবকে তোর বাবা বাইরে নিয়ে গিয়েছে, আমি একা। তখন আমি তোর দাদুর বাসায় গিয়েছিলাম। আম্মা বলেছিলেন ইসমামকে গোসল করিয়ে দিবে, তাই তিনি গরম পানি আনতে গিয়েছিল, আর আমি গিয়েছিলাম বাথরুমে। এসে দেখি। কি হয়েছিল মা? কথাগুলো বলে ইরা ইসমামের দিকে তাকিয়ে হেসে দিলেন। ইসমাম মুখ ঘুরিয়ে বসে রইল। ইসমাম কি যেন চিবাচ্ছে। আমি ভাবলাম কি হতে পারে, ছোট একটা বাচ্চা কি খাচ্ছে বুঝতে পারলাম না। তারপর আমি হঠাৎ একটা বিশ্রী গন্ধ পেলাম, তারপর কাছে গিয়ে দেখলাম ইসমাম পটি করে দিয়েছে। তারপর আমার হঠাৎ সন্দেহ হলো ব্যাপারটা কি। তারপর তার মুখের ভিতরে হাত দিতেই দেখি সে এক খাবলা পটি নিয়ে মুখে দিয়েছে, মনের আনন্দে তা খাচ্ছে। ওয়াক্থু, ছি, আপনি এগুলো খেয়েছেন? এজন্যই তো বলি মুখ দিয়ে এমন কর্কশ কথা বের হয় কেন। কি আম্মু, তুমি এই ঘটনা ওকেও জানিয়ে দিয়েছো? এখন আমাকে জ্বালিয়ে মারবে। পটি খেয়েছি তো কি হয়েছে? আগে ভাগে পটি খেয়েছি বলে ব্রেন শার্প হয়েছে। থাক, অমন বুদ্ধিমান হওয়ার ইচ্ছা নেই। লোকের স্বামী বিড়ি খোর হয় শুনেছি, আমার স্বামী তো দেখছি গুখোর। একদম উল্টাপাল্টা বলবে না। পরে জানিস কি হয়েছে? আমি হাত দিয়ে বের করতে চাইছি, তখন সে বলে মিটি না না, অনেক জোর করে বের করেছিলাম, তবুও কিছুটা খেয়েছিল। ইরা হাসলো। আজরা অট্টহাসিতে ফেটে পড়ছে। আকাশ বাতাস কাঁপিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে ইরার কোলে মাথা দিয়ে বিছানায় চড় থাপ্পড় দিয়ে চলেছে। হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি এসেছে। ইসমাম সে হাসি দেখে মুগ্ধ হলো। আজরাকে কত প্রাণবন্ত লাগছে। তার ইজ্জত গেছে যাক, আজরা তার বিনিময়ে হেসেছে, তাই অনেক। রাতে আজরা বারান্দায় গিয়েছে। টিয়া পাখিটাকে বেশ কিছু কথা শেখানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। সে কথা বলার মধ্যে শুধু একটা কথাই বলে সারাক্ষণ, আজরুস আজরুস। আজরাকে দেখলেই কথা বলে, এখনো তাই বলছে। ইসমাম আজরাকে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো, তারপর তার কাঁধে চুমু খেলো। এই ছি, নোংরা লোক, এখান থেকে সরে যান। পটি মুখে আমাকে চুমু খাচ্ছে। এমন ভাব করছো যেন আগে খাওনি। আপনাকে দেখলে গা ঘিন ঘিন করছে, পটিখোর। আমি বুঝতে পেরেছি তো, এখন তুমি সারা জীবন আমাকে এটা নিয়ে খোঁটা দিবে। আম্মু বলার মতো আর কথা পেল না। এই, আপনি যে সুন্নাতে খতনার কাহিনীর কথা বলেছিলেন, ওখানে কি বিশেষ কিছু হয়েছিল নাকি? না, কিছু হয়নি, একদম চুপ থাকো। আপনার সুন্নাতে খতনাতে হয়তো আমিও ছিলাম, কিন্তু আমাকে ভেতরে যেতে দেওয়া হয়নি। নিশ্চয়ই বিশেষ কিছু হয়েছিল, আমি মা থেকে পরে জেনে নিব। একদম আমার আম্মুকে এসব টেনে আনবে না। আনলে কি করবেন? আর না হলে ইয়াকুব ভাই বা নাবিল ভাই থেকে জেনে নিব। আশেপাশে আমার অনেক চর আছে, আপনি কিছুই করতে পারবেন না। এখন তো তোমাকে পটি মাখা মুখে আরো চুমু খাবো, জাস্ট ওয়েট বেবি। ইসমাম আজরাকে একই সাথে সুরসুরি আর সমান তালে চুমু দিয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে পাখিটা বলে উঠল, ইসমো আজ রোজকে চুমু খায়, চুমু খায়। পাখির এই কথা শুনে দুইজন স্তব্ধ হয়ে গেল। এত জোরে জোরে বলছে কেন? পাশের ঘরে তনিমা ইয়াকুবও আছে, তারাও নিশ্চয়ই শুনে ফেলেছে। এই পাখি চুপ চুপ। আজ রোজ আমি খুব বিপদে পড়েছি তোমার জন্য। আপনার জন্য আমার বিপদ, যেখানে সেখানে আপনার এইসব শুরু হয়ে যায়। আজরা হনহনিয়ে ঘরের ভেতরে চলে গেল, তার পিছু পিছু ইসমাম। এ আজ রোজ দাঁড়াও, পটি মুখে তোমাকে আরো চুমু দেওয়া বাকি।
বাহিরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। নীরব কফিতে চুমুক দিচ্ছে। নীরব মনে হয় বৃষ্টিটা বেশ উপভোগ করছে, কিন্তু তার সামনে বসে থাকা রমণী চোখ মুখ কুঁচকে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তোমার জন্য আরেক কাপ কফি অর্ডার করব? না, কোনো দরকার নেই। ইতিমধ্যেই 4 কাপ খাওয়া শেষ। বৃষ্টি থামার নাম নিচ্ছে না স্যার। আমি ভীষণ বিরক্ত। বিরক্ত হওয়ার কি আছে? বৃষ্টি তো সুন্দর জিনিস, সমস্যা নেই যে পর্যন্ত তোমার অ্যাসাইনমেন্ট না লেখা শেষ হচ্ছে। আমরা এখানে বসে আছি, বৃষ্টি বিরক্ত কর না। আমার কাছে তো অনেক ভালো লাগে। আগে বৃষ্টি হলে স্বস্তি লাগতো, এখন কেন যেন স্বস্তিটা হারিয়ে গিয়েছে। শুনো, অস্বস্তি সেটা আপেক্ষিত আর ব্যাপার। তোমার সময়টা ভালো যাচ্ছে না, তাই হয়তো বৃষ্টিকে ভালো লাগছে না। যখন সময় ভালো যাবে তখন বৃষ্টিও ভালো লাগবে। এই ধরো শুক্রবার সকালে প্রচন্ড গরমের মধ্যে যদি বৃষ্টি হয়, তোমার ভার্সিটিতে যাওয়ার দরকার হবে না, বা যে স্কুলে পড়ে তার স্কুলে যাওয়া লাগলো না, তার কাছে তখন বৃষ্টিটা খুবই আনন্দের হবে। সকালে ঘুম থেকে উঠে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। কিন্তু তুমি যদি আবার কাজের দিনে সকালে বৃষ্টিটা পাও, তাহলে তোমার কাছে বিরক্তকর লাগবে। আমাদের এই ঘটনাগুলো সময়ের আপেক্ষিকতায় প্রবাহিত হয়। ফিজিক্সের আপেক্ষিকতার তন্ত্র পড়েছো না এমন? আপনি কি সুন্দর করে জিনিসটা বোঝালেন। আমি যাকে বুঝালাম সে আগের থেকেই অনেক সুন্দর বুঝতে পারে, তাই সেই বিষয়টা এত সুন্দর করে বুঝতে পেরেছে। যারা জিনিস বুঝতে পারে তাদেরকে বুঝিয়ে মজা আছে। বৃষ্টি থামতে থামতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। নীরব প্রিয়াকে রিকশা করে তাদের হোস্টেলের মূল ফটকের সামনে নামিয়ে দিল। প্রিয়া হাসি মুখে নীরবকে বিদায় জানালো। প্রধান ফটকের দিকে তাকাতেই দেখলো একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। চাচা তুমি? বৃষ্টিতে তো ভিজে গিয়েছো, ভেতরে গিয়ে বসো। ভিতরে বসতে দিল? কোথাও তুই নাকি বলেছিস তোর বাসার বা কোনো আত্মীয় স্বজন এলে বসতে না দিতে? হ্যাঁ বলেছি, সেটার একটা কারণ আছে। ভেতরে আসো বলছি। প্রিয়ার চাচার প্রতি কিছু হলেও শ্রদ্ধাবোধ আছে। প্রিয়াকে তার বাবা মাত্র 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল তার চাচার কাছে। তার চাচা নিঃসন্তান ছিল। তারা ভেবেছিল প্রিয়াকে লালন পালন করে বড় করবে, কিন্তু প্রিয়া সেখানে থাকার 2 বছরের মাথায় তাদের চাচা চাচির একটা ছেলে সন্তান হলো। তারপর থেকে প্রিয়ার প্রতি অবহেলা শুরু হলো, আর 1 বছর যাওয়ার পর প্রিয়া তাদের বাড়িতে কাজের লোক হয়ে গেল। তবুও প্রিয়ার চাচার তার প্রতি একটু দয়া মায়া তো ছিল। তিনি প্রিয়ার পড়ার খরচ চালাতেন। অনেক কষ্টে মানুষ হয়ে আজকে এই পর্যন্ত পৌঁছেছে। তার প্রতি কৃতজ্ঞতা বোধ আছে। যে ছেলেটার সাথে আসলি সে কি তোর প্রেমিক? আস্তে গফিরুল হক স্যার হয় আমার। তার সাথে পড়া সংক্রান্ত কিছু জরুরি কাজ ছিল। তিনি আমাকে রিকশা করে বাড়ি পৌঁছে দিয়েছে। সেই সময় রাস্তায় কাদা বৃষ্টি, আমি আসতে পারবো না সেই জন্য। তুই তোর বাবাকে বিয়ের জন্য মানা কেন করেছিস? এটা কেমন কথা? তুমি কি কিছু জানো না? সম্বন্ধটা মামির পক্ষ থেকে এসেছে। দেখ তোর বয়স হয়ে যাচ্ছে, এমন মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। তার থেকে ভালো না তুই একটা সেটেল লোককে দেখে বিয়ে করে নে। সেকেন্ড, সে আমাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে নিচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি তার আগের পক্ষের সন্তানও আছে, এবং তার মারধরের কারণে তার স্ত্রী মারা গিয়েছে। ডেঙ্গু সম্পূর্ণ একটা বানোয়াট কথা ছিল। এমনকি সে আমেরিকায় থাকবে, এখানে বউ রেখে চলে যাবে। দেখ না, দিনকাল ভালো না। সেটা আমিও জানি, দিনকাল ভালো না। তবে এখন আমার দিনকাল যেমন যাচ্ছে চলে যাচ্ছে। এমন একটা লোককে বিয়ে করলে আমার দিনকাল আরও খারাপ যাবে। তোর কি কোনো পছন্দ আছে? প্রিয়ার চোখ দিয়ে জল চলে এলো। ক্লান্তির ড্রেস টেনে বলল, না, আমার কোনো পছন্দ নেই। এই কথাটা আমি বলতে বলতে ক্লান্ত। আমার কোনো পছন্দ নেই। আমি শুধু জীবনে একটু শান্তিতে থাকতে চাই। হাসি আনন্দ ঝগড়া বিবাদের মধ্যে দেখতে দেখতে আজরা ইসমামের জীবন থেকে 8টি মাস গত হয়ে গেল। তাদের প্রথম বিবাহবার্ষিকী অনেক আগেই পেরিয়ে গেছে। ইসমাম বিবাহবার্ষিকী উপলক্ষে একটা ফটো অ্যালবাম গিফট করেছে। ফটো অ্যালবামের মধ্যে ইসমাম আজরার অনেকগুলো ছবি এবং ছবি জড়িত তার অনুভূতিগুলো লিখেছে।
সেখানে আজরার প্রায় 1000 খানেক ছবি ছিল। নিজেই ভেবে পেল না এত ছবি কখন তুললো। এর মধ্য থেকে আজরার সবচেয়ে মন কেড়েছে একটা ছবি, যেখানে আজরা ঘুমন্ত অবস্থায় ঠোঁট উল্টে ছিল। তার চুলগুলো এলোমেলো, তেলতেলে ত্বক, মুখ থেকে কিছুটা লালা গড়িয়ে পড়ছে। ইসমাম নিচের কথাগুলো কিছুটা এমন লিখেছিল। পৃথিবীতে একটা মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তার ভালোবাসার মানুষগুলোর কাছে সবসময় ছোট আর আদুরে থেকে যায় এবং তাদের সবচেয়ে সাধারণ আর বাজে রূপটাই তার কাছে ধরা দেয়। আজরুশ আমার কাছে ঠিক তেমন। ঘুমন্ত আজরুশের সৌন্দর্যের তুলনা হয় না।